আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ বাংলাদেশ করতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, তবে আক্রান্ত হলে জবাব দেয়া হবে, জানালেন ওবায়দুল কাদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও বাড়ি ফিরছেন রাজধানীবাসী। সময় যতই গড়াচ্ছে ততই জমে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। গতবারের তুলনায় এবছর দাম কিছুটা বেশি মত ক্রেতাদের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দুপুর 2টার সংবাদে। সাথে আছি আমি সাদিয়া আফরিন। এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। 5 বছর প্ল্যানে বাংলাদেশের 65,000 গ্রামে একটা করে কোঅপারেটিভ হবে, প্রত্যেক গ্রামে গ্রামে। আজ পবিত্র হজ, হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন বাংলাদেশ সহ বিশ্বের 1.5 শতাধিক দেশ থেকে জড়ো হওয়া লাখ লাখ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। গতকাল মিনায় অবস্থান করেছেন হজ যাত্রীরা। সেলাইবিহীন 2 টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মক্কা থেকে মিনায় আসেন। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করেছেন। আজ ফজরের নামাজ আদায় করেই তারা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন। এই ময়দানে উপস্থিত হাজিদের উদ্দেশ্যে খুতবা দেয়া সুন্নাত। আজ মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াইকেলি। হজের অংশ হিসেবে জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ এই 5 দিনে মিনা, আরাফাত, মুজদলিফা ও মক্কায় অবস্থান করে হাজিরা হজের আনুষ্ঠানিকতা পালন করবেন। এর মধ্যে আজ আরাফাতের ময়দানে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন তারা। এরপর হাজিরা সূর্যাস্ত পর্যন্ত দোয়া মোনাজাতে মগ্ন থাকবেন। সূর্যাস্তের পর সবাই আরাফাত থেকে মুজদলিফার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ পড়ে রাত্রি যাপন করবেন। আগামীকাল মিনায় বড় জামারায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর কোরবানি করে মাথা ন্যাড়া করবেন। তখন ইহরামের কাপড় বদলে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ 7 বার তাওয়াফ করবেন। সেখান থেকে তারা আবার মিনায় ফিরে যাবেন। এরপর মক্কায় বিদায়ী তাওয়াফ করে হজের সব কার্যক্রম সম্পন্ন করবেন হাজিরা। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, গাছ লাগিয়ে দেশটাকে যদি সব সময় সবুজ করে রাখতে পারি তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বক্তব্যে শেখ হাসিনা দেশে কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে সম্পূর্ণ সেচ কার্যক্রম সম্পন্নের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন আসিফুর রহমান, ক্যামেরায় ছিলেন একে আজাদ। প্রতি বছর বর্ষাকালে শুরু হয় কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার গণভবন থেকে 3 মাস ব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী বৃক্ষরোপণ হবে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস জুড়ে। আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কৃষি নির্ভর অর্থনীতি, যেখানে কৃষক বাঁচলে বাঁচবে দেশ। সমালোচনা বিএনপির। শেখ হাসিনা বলেন, দলটি শুধু জনগণের ভোটের অধিকার নয়, ক্ষমতায় থাকতে সিনিমিনি খেলেছে কৃষকের ভাগ্য নিয়ে। এদেশের কৃষক শ্রমিকরা সবসময় কিন্তু অবহেলিতই থেকে যায়। খালেদা জিয়া সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না। কৃষক আন্দোলন করেছে। আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। আমি নিজে কিন্তু অনেক জায়গায় যাই,
সেই গাইবান্ধা মহিমাগঞ্জ থেকে শুরু করে ঘাটাইল বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কৃষক হত্যা আমরা ছুটে গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। খালি কৃষক কেন, রোজার দিনে শ্রমিকরা মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখনও তাদেরকে প্রায় 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল এই খালেদা জিয়া। বিদ্যুতের দাবি করেছিল কানসাটে, আসলে কৃষকরাই সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না, সেখানেও 9 জন মানুষকে গুলি করে হত্যা করে। ভবিষ্যতে সেচ কার্যক্রম হবে সৌর বিদ্যুতে, এমন পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। আহ্বান, যথাযথ ব্যবহার যেন নিশ্চিত হয় প্রতি ইঞ্চি জমির। একই সঙ্গে বলেন, লক্ষ্য রাখতে শিল্পায়নের নামে যেন নষ্ট না হয় কৃষি জমি। কৃষি অর্থনীতিটাকে আমরা আরো উন্নত করে আমরা শিল্পায়নে যাব, কিন্তু কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে, সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো, আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি, কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না, সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে, সেই জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। এটা করার একমাত্র উদ্দেশ্য আমার কৃষি জমি রক্ষা করা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, আর সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা শাহরিয়ার। পরে গণভবন প্রাঙ্গণে 3টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে একটি জাম, একটি আমলকি ও একটি পলাশ গাছ। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন। সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুদ্ধকে পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে, তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি একথা বলেন। এ সময় সড়কে যানজট নিয়ে সেতুমন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় যানজট হলেও কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়নি। আর জানাচ্ছেন আমজাদ হোসেন। রাজধানীর ধানমন্ডিতে সমসাময়িক নানা বিষয়ে প্রেস ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, যুদ্ধকে পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, তবে আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে, মানে 54টা এথনিক কমিউনিটি, এদের একের সাথে অন্যের মিল নেই। কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে যে আমাদের উই আর নট ইন গুড টার্মস, এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। যুদ্ধটাকে পরিহার, আমাদের কোনো প্রভোকেশন যেন যুদ্ধের কারণ সৃষ্টি না। যে কোনো সময় সরকারের পতন ঘটবে, বিএনপির এমন দাবিকে দিবাস্বপ্ন ও হাস্যকর বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাদের নেতাকর্মীরাই তো এখন আন্দোলন সামিল হয় না, তাদের পার্টির নেতাকর্মীরাই এখন আন্দোলনের মানসিকতায় নেই। আর জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত থাকবে না, সেটা কোনোদিনও গণ-অভ্যুত্থান হতে পারে না। ঈদ যাত্রায় সড়কে যানজট নিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় যানজট হলেও কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়নি। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। এবার একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে, এবার অনেক বেশি যানবাহন রাস্তা, যানবাহনের ভিড়টা গতবারের চেয়ে এবার অনেক বেশি। স্বাভাবিক কারণে কোথাও কোথাও কিছু সময়ের জন্য যানজট হয়েছে, তো পার্মানেন্ট না, ঘন্টার পর ঘন্টা যে দুর্ভোগ সেটা নয়। মাঝে মাঝে এখানে ওখানে কিছু যানজট হয়েছে, অস্বীকার করে লাভ নেই। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে
যদি আমাদের গার্মেন্টস আজ এবং কাল তাদের ব্যাপক হারে যাওয়ার কথা, তো এইটা কোনো জায়গা হয়তো চাপটা বাড়াতে পারে। ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের উপর জেঁকে বসে আছে। তাদের পুনর্বাসনে বিশ্বের বড় বড় দেশ এবং সংগঠনগুলোর লিপ সার্ভিস নয়, কার্যকর ব্যবস্থা দেখতে চায় বাংলাদেশ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে আজও রাজধানী ছাড়ছে নগরবাসী। কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শরীফুল ইসলামের রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র একদিন, তাই তো প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও নারীর টানে বাড়ির পথে ছুটছে মানুষ। কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা গেছে নারীর টানে ঘরে ফিরতে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতি বছর ঈদ এলেই একটা শঙ্কা থাকে, স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে কিনা মানুষ। যাত্রীদের এই অনুভূতিকে পুঁজি করেই টিকিট যার ভ্রমণ তার এই নীতি গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনে চড়ার আগে যাত্রীদের পার হতে হচ্ছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকল রুটে নিয়মিত ট্রেনের পাশাপাশি চালু করা হয়েছে বিশেষ ট্রেন। ফলে এবারের ঈদ যাত্রায় যাত্রীদের মধ্যে দেখা গেছে স্বস্তি। ভয়ে ছিলাম যে আমি আসলে ট্রেনে উঠতে পারবো কিনা। আমরা সুস্থভাবে যাচ্ছি, সুন্দর পরিবেশে যাচ্ছি, এটা তো আমাদের জন্য অনেক কিছু পাওয়ার। টেনশনে ছিলাম যে হয়তো টিকিট কাটছি, যেতে পারবো না, কারণ প্রতি বছরই এরকমই হয়। কিন্তু এবার মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। গেটেও মনে করেন যে খুব চেক করে ঢুকাচ্ছে। এবার অনেক ভালো লাগতেছে, অনেক সুষ্ঠু নিরাপদ ভাবে যেতে পারতেছি আর কি। বাবা মার সাথে, বোনের সাথে নানু বাসায় যাচ্ছি, তারপর দাদি বাসায় যাবো ওখান থেকে। প্রতি বছর তো অনেক জ্যাম হয়, আজকে অনেক ভালোভাবেই যাচ্ছি। ঈদের খুশিতে বাড়িতে যাচ্ছি পরিবারের সাথে ঈদ ভাগাভাগি করার জন্য। রেল সেবাটা গতবারের তুলনায় মোটামুটি এবার সন্তোষজনক বলা যায়। রেল কর্তৃপক্ষ বলছেন, এবার রেলের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। যাত্রীরা সঠিক ট্রেনে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন। পাশাপাশি যাত্রীদের ভ্রমণকে স্বাচ্ছন্দ্যময় করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা কার্যক্রম পরিচালিত আছে এবং আমাদের ট্রেন যেন কোনো বিলম্ব না হয় সেজন্য আমরা একটা স্পেশাল র্যাকও রেখেছি যে ট্রেনে, এবং যাত্রীদের ওঠানামার সাথে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। প্রত্যেকটি ট্রেনেই রাইট টাইমে ছেড়ে গেছে, কোনো ট্রেনে কোনো বিলম্ব হয়নি। এদিকে শেষ মুহূর্তে নারীর টানে ঘরে ফিরতে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হচ্ছে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এদিকে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ ছুটছেন স্ব গন্তব্যে। এ কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী জে শাহজয়। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করা একটি অন্যতম আনন্দ। এই আনন্দ উদযাপন করতে দেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার লোকজন এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে নিজ নিজ বাড়ি ফিরছে। এই মহাসড়কে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয় নাই। মানুষ অনেকটাই স্বাচ্ছন্দ্য নিয়ে নিজ নিজ বাড়ি যাচ্ছে। মানুষের ঈদযাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এই মহাসড়কে 7 শতাধিক পুলিশ সদস্য দিনরাত 24 ঘন্টা পালাক্রমে দায়িত্ব পালন করছে। আমি এখন আছি এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার নগর জলপাই বাইপাস এলাকায়। এই মহাসড়ক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক যানবাহন চলাচল করছে। কেউ যাচ্ছে বাসে, কেউ যাচ্ছে ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাস, এছাড়া পিকআপ ভ্যানে। মহাসড়কটি 4 লেনে উন্নত হওয়ায় এই মহাসড়কে কোনো এখন যানজট নাই, মানুষ নির্বিঘ্নে নিজ নিজ বাড়ি ফেরে। ঈদযাত্রা স্বস্তি করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন নেওয়া হয়েছে। সব মিলিয়ে মানুষ অনেকটা এবার স্বাচ্ছন্দ্যে আরামদায়ক পরিবেশে নিজ নিজ বাড়ি ফিরছে। এছাড়াও এই মহাসড়কে যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে এবং দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার জন্য ফায়ার সার্ভিসও তৎপর রয়েছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ অবস্থা।
দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জে শাহজয়। দেশের সড়ক যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখতে গুরুত্বপূর্ণ নদী সংযোগে ফেরি সার্ভিস দিচ্ছে বিআইডব্লিউটিসি। 47টি ফেরির পাশাপাশি বর্তমানে 131টি বাণিজ্যিক জাহাজ ও 53টি সহায়ক জাহাজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে বিআইডব্লিউটিসি। 2009 সাল থেকে এ পর্যন্ত 23টি নতুন ফেরি ও 10টি নতুন পন্টুন নির্মাণ করে বিভিন্ন ফেরি রুটে সার্ভিস দিচ্ছে সংস্থাটি। আফরিন জাহানের প্রতিবেদন। মুক্তিযুদ্ধের সময় সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় পরিস্থিতি উত্তরণে নৌপথে জোর দেওয়া হয়। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি। পর্যায়ক্রমে ফেরি, জাহাজ এবং অন্যান্য নৌযানের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল এবং সড়ক পথের নদীর সংযোগ স্থাপন করে যাত্রী ও পণ্য পরিবহন সহ বিভিন্ন সেবা দিয়ে আসছে সংস্থাটি। নতুন করে সারা দেশে নৌপথ সার্ভে করার মধ্য দিয়ে নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে বিশদ পরিকল্পনা হাতে নিয়েছে তারা। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও ফেরি জাহাজ সার্ভিস নিয়ে তার বৃহৎ পরিকল্পনার কথা জানান। আমরা পাটুরিয়া দৌলতদিয়ায় প্রায় 18টি ফেরি নিয়োজিত রেখেছি, আরিচা কাজিরহাটে 5টি, চাঁদপুর শরীয়তপুরে 7টি, ভোলাতে 6টি, লাহারাট ভেদুরিয়াতে 7টি, রোমারি চিলমারিতে 2টি আছে, ধাওয়াপাড়া এখানে আছে 2টি, আর বদনিখালীতে আমরা 1টি দিয়েছি। আমরা আশা করছি যে এই ঈদে নির্বিঘ্নে ইনশাআল্লাহ আমরা যাত্রী সেবা পরিবহন করতে পারবো। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উপকূলীয় অঞ্চল এবং চরাঞ্চলে নৌ পরিবহন ব্যবস্থা সম্প্রসারণের কাজ চলছে। হাতিয়া, সন্দ্বীপ, রাঙ্গাবালী, চরমন্তাজ, রৌমারী ও চিলমারির মতো জায়গায় ফেরি সার্ভিসে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা রাজবাড়ী এবং পাবনা নতুন একটা ফেরি সার্ভিস আমরা চালু করলাম। খুবই এটা যাত্রী সেবা এবং ব্যবসা বান্ধব হয়েছে। রৌমারী এবং চিলমারি আমরা একটা ফেরি সার্ভিস করেছি, সেখানকার মানুষ কি পরিমাণ খুশি আপনি চিন্তাই করতে পারবেন না। আমরা আরিচা থেকে কাজিরহাট নতুন ফেরি চালু করলাম, একটা দিয়ে শুরু করছিলাম, এখন 5টা ফেরি চলে, আরো তাদের ডিমান্ড আছে। নতুন করে 6টি ফেরি যুক্ত হওয়ায় দেশে এখন মোট ফেরির সংখ্যা 47টি। পুরাতন রুটের পাশাপাশি নতুন রুটেও চলবে এসব ফেরি। বঙ্গবন্ধুর পর বর্তমান সরকার 96 সালে ক্ষমতায় ফিরেই ফেরির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যুগান্তকারী সেই পদক্ষেপের ধারাবাহিকতায় আরো 6টি ফেরি আনা হয়েছে। নতুন ফেরি আছে, সেগুলো কিন্তু এখন আমরা যাত্রী সেবায় আমরা দিতে পারবো। দেখেন পদ্মা সেতু হয়েছে, পদ্মার ওই পারেই কিন্তু শরীয়তপুর, ফরিদপুর, কিন্তু আপনি দেখেন সদরপুরের মানুষ আমাদের কাছে ডিমান্ড করে যে তারা দোহার দিয়ে ফেরি সার্ভিস চায়, কারণ তাদের ফেরি সার্ভিসটা হলে তাদের জন্য সুবিধা হয়। বিআইডব্লিউটিসির যে সার্ভিস, যাত্রী সেবাটা, এটা কিন্তু মানে এখন আমাদের কয়েকটা জায়গায় ছিল, এটা সমগ্র বাংলাদেশে আমাদের ছড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে 18 কোটি টাকায় 2টো উপকূলীয় যাত্রীবাহী জাহাজ এমভি আব্দুল মতিন ও এমভি মনিরুল হক পুনর্বাসন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে 4টি যাত্রীবাহী সি ট্রাক। এছাড়া 8টি সি ট্রাক, 4টি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ, 3টি ক্রুজ ভেসেল এবং 3টি আধুনিক যাত্রীবাহী জাহাজ নির্মাণাধীন রয়েছে। 2025 সালে এগুলো বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। জমে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। হাটে পশু সরবরাহ প্রচুর থাকলেও ক্রেতাদের দাবি গরুর দাম বেশি হাঁকাচ্ছে বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন পশু খাদ্যের মূল্য বেশি হয়, গরুর দাম এবছর গতবারের তুলনায় কিছুটা বেশি। বিস্তারিত এস এম মনিরের প্রতিবেদনে। বড়, মাঝারি, ছোট সব ধরনের কোরবানির পশুতে ভরে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে রাজধানীর হাটগুলোতে আসছেন খামারিরা। হাটে পশু সরবরাহ যথেষ্ট থাকলেও ক্রেতাদের আনাগোনা কিছুটা কম। ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার গরুর দাম কিছুটা বেশি। আমি একটা কিনছি 1,90,000 টাকা দিয়ে, আর আরেকটা জন্য ঘুরতেছি, একটা 2,05,000 টাকা বললাম, দিল না। বিক্রির মতো যে রেটটা আসলে হওয়া উচিত, এটা হচ্ছে তারা অতিরিক্ত দাম চাচ্ছে, বিক্রি করতে চাচ্ছে না ওইভাবে। তা আমরা আসলে একটু চাচ্ছি যে বাজার ইয়াটা সামঞ্জস্য রেখে যদি তারা বাজারটা ওইভাবে দাম বলে তাহলে একটু সহজ হয় কেনাকাটা করতে আর কি। আজকে একটু মনে হয় আশা করা যাচ্ছে একটু রিজনেবল হবে। বিক্রেতারা আশা করছেন ঈদের 1-2 দিন আগে ক্রেতা চাপ বাড়বে। পশুর খাদ্যের দাম বেশি থাকায় গতবারের চেয়ে এবার দাম বেড়েছে।
গরুর যথার্থ দাম বলছে না ক্রেতারা, তাই বিক্রির পরিমাণ এখন কম। আসলে এবার কস্টিং গরুর অনেক বেশি, এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন হয়তোবা তারা এবার প্রফিট করতে পারবেন। দাম বলতেছে মালে দাম হলে ছেড়ে দেবো মালগুলো। সরকারি হিসাব অনুযায়ী দেশে এবার চাহিদার চেয়ে কোরবানির পশুর সংখ্যা বেশি। ন্যায্য মূল্যে পশু বিক্রির প্রত্যাশা করছেন বিক্রেতারা, সাধ্যের মধ্যে পশু কেনার প্রত্যাশা ক্রেতাদের। এস.এম. মনির, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুলে দ্রুত এগিয়ে চলেছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। এই নির্মাণ কাজ শেষ হলে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি গতি ফিরবে উত্তর দক্ষিণাঞ্চলের মহাসড়কে। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন তুলনা আফরিন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর ধরে উত্তর দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহন চলাচল। বাড়তি যানবাহনের চাপে এখানে যানজট ভোগান্তি ছিল নিত্যদিনের। এই সমস্যা সমাধানে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। ইতোমধ্যে প্রকল্পের অগ্রগতি এখন অনেকটাই দৃশ্যমান। দেশি বিদেশি প্রকৌশলীরা দিনরাত এর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। প্রকল্পটির কাজ শেষ হলে ১ কিলোমিটার দূর থেকেই সব ধরনের যানবাহন এর উপর দিয়ে বাধা ছাড়াই লেন ধরে নিজ নিজ গন্তব্যে যেতে পারবে। ফলে এ পথে চলাচলকারী যানবাহনের ভোগান্তি দূর হবার পাশাপাশি চলাচলে গতি ফিরবে। এতে খুশি এই পথে চলাচলকারী যানবাহন চালকেরা। ইন্টারচেঞ্জ হলে পর আমাদের উত্তরবঙ্গের উপর উত্তরবঙ্গের সুবিধা হবে, এখানে যানজট ঠেলা লাগবে না বা আমাদেরও ভালো হবে, গাড়ি চালানোর জন্য একটু সুবিধা হবে। এই জায়গাটা খুব যানজট অল টাইম বেজে থাকতো, কিন্তু এই কাজটা দুগুট যেভাবে হয়ে যাচ্ছে এতে আমরা খুব খুশি। বাইপাসের গাড়িগুলো বাইপাসে চলে যাবে, আমাদের লোকাল গাড়িগুলো আমরা ভিতর দিয়ে চলাচল করতে পারবো। আমরা সবগুলো ফ্লাইওভার হয়ে চলে যাব, যানজট বাঁচবে না রাস্তায়, আমাদের খুব ভালো হবে আর কি। নির্দিষ্ট সময়ে এ প্রকল্পের কাজ শেষ করতে দিনরাত চলছে কর্মযজ্ঞ। প্রকল্প ব্যবস্থাপক জানায়, ইন্টারচেঞ্জটি খুলে দেয়া হলে উত্তরাঞ্চলের যানজট সমস্যার সমাধান সহ খুলবে সম্ভাবনার নতুন দ্বার। এইখানের যে মূল যে মাটির কাজ সেটি প্রায় ৮০% সমাপ্ত। এছাড়াও যে স্ট্রাকচার বা বিভিন্ন অবকাঠামো নির্মাণ, বিভিন্ন র্যাম্প, ফায়ার ডাক্ট, এগুলোর নির্মাণ কাজ চলছে। আমরা আশা করছি যে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে এই ইন্টারচেঞ্জ নির্মাণ কাজটি শেষ করা যাবে। ৭৩৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের ঠিকাদারি কাজ বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ব্রিজ কর্পোরেশন। ২০২৫ সালের ডিসেম্বরে এর কাজ শেষ হবার কথা রয়েছে। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন। নানা আয়োজনে পালিত হলো বর্ষা উৎসব ১৪৩১। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে বর্ষাকে বরণ করে নেয় শিল্পীরা। বর্ষা উৎসব উদযাপন পরিষদ আয়োজিত এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিল প্রকৃতি সুরক্ষা। রোজিনা রোজির প্রতিবেদন। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই রিমঝিম বরষারও গগনে। এই গানের তালে আষাঢ়ের প্রথম দিন উৎসব প্রেমীরা মাতে বর্ষা উৎসবে। যদিও বৃষ্টি ছাড়াই উদযাপিত হয় দিনটি। ঋতুরানী বর্ষাকে বরণ করে নিতে চলে নানা আয়োজন। কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় বর্ষার প্রথম দিনটিকে। বর্ষা উৎসবের সঙ্গে মিশে যেতে সবুজ, আকাশী, নীল রঙের শাড়ি আর খোপায় ফুলগুজে সাজে মেয়েরা। মেয়েদের পাশাপাশি ছেলেরাও সেজেছিল সাদা, নীল ও আকাশী রঙের পোশাকে। এ ধরনের উৎসবে অংশ নিতে পেরে খুশি শিল্পী ও দর্শকরা। ষড়ঋতুর যে উৎসবগুলো সেগুলো আসলে অসাম্প্রদায়িক চেতনার উৎসব। এই উৎসবগুলোতে অংশগ্রহণ করতে পেরে আসলে অনেক ভালো লাগছে। আমরা সবাই এখানে এসেছি নাচ, গান, কবিতা দিয়ে, খুবই ভালো লাগে এবং আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, একটা বর্ষার ভাব রয়েছে। এই ঋতুতে আমাদের প্রকৃতি যেমন অন্যরকম সাজে, আর আমরা যারা শিল্পী মানুষ তাদের কাছে তো এই ঋতুটা ভীষণ প্রিয়। আয়োজকরা জানান, বর্ষা উৎসব শুধু কোনো উৎসব নয়, প্রতি বছর এই আয়োজনের মধ্য দিয়ে প্রকৃতি সুরক্ষার আহ্বান জানানো হয়ে থাকে। প্রকৃতির উপর অত্যাচার, নিপীড়ন বন্ধে সবাইকে আরও সচেতন হতে হবে বলে মনে করেন তারা। এটি আসলে নিছক কোনো আনন্দ বিনোদনের কোনো অনুষ্ঠান নয়, এটি একটা আন্দোলনের অংশ। আন্দোলনটা আমরা চাই যে আমাদের যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, প্রকৃতি বান্ধব একটি সমাজ চাই। এই আয়োজনগুলো অবশ্যই আমাদেরকে আরও বেশি সংঘবদ্ধ করবে, আমাদের সংস্কৃতিকে আরও বেশি প্রাণবন্ত করবে এবং আমাদের যে হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য আছে তা আরও বেশি উজ্জ্বল করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি মেলেনি বাংলাদেশেরও, তাই অনুষ্ঠানে প্রকৃতি রক্ষার স্বার্থে শিশুদের হাতে গাছের চারা তুলে দেন আয়োজকরা। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন।
মাদারীপুরের মুস্তফাপুর হর্টিকালচার সেন্টারে একই আম গাছে শোভা পাচ্ছে মিয়াজাকি, পালমার্ক, থাই জাম্বু, কাটিমন সহ ৮ প্রজাতির আম। এছাড়াও এই গাছ থেকে ১২ মাস আম পাওয়া যায়। বর্তমানে হর্টিকালচার সেন্টারে এ ধরনের নতুন গাছ তৈরির কার্যক্রম থাকায় ক্রেতাও বেড়েছে। সারা দেশে এ ধরনের আম গাছের বিস্তার করা হলে একটি গাছ থেকেই একাধিক প্রজাতির ফল খেতে পারবে বলে অভিমত উদ্যান তত্ত্ববিদদের। মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। একটি কিংবা দুইটি জাত নয়, ৮ জাতের আম ধরেছে একই গাছে। ১২ মাস আম পাওয়া যায় এমন বৈচিত্র্যময় ৮ জাতের সংমিশ্রণের আম গাছের দেখা মিলবে মাদারীপুরের মোস্তফাপুর হর্টিকালচার সেন্টারে। ২০২২ সালের দিকে একটি উন্নত জাতের আম গাছ রোপণ করা হয় এই হর্টিকালচার সেন্টারে, কিন্তু গাছের আম সুমিষ্ট না হওয়ায় সেই গাছের ১০টি ডালে গ্রাফটিংয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রজাতির আম গাছের ডাল বসানো হয়। এর মধ্যে গত ২ বছর যাবৎ গাছটির বিভিন্ন ডালে ৮ প্রজাতির আম ধরেছে। আমাদের হর্টিকালচারে একটি গাছে ২ বছর যাবৎ ৮ পদের আম হয়। আমগুলো বিভিন্ন গ্রাফটিং এর মাধ্যমে ওইগুলি তৈরি করা হয় গাছটা। গত ১ বছরে এই হর্টিকালচার সেন্টার থেকে ৫০টির মতো গ্রাফটিং করা আম গাছ বিক্রি হয়েছে। এমন অদ্ভুত আম গাছ দেখে বিস্ময় প্রকাশ করেছেন বাগানপ্রেমী ও দর্শনার্থীরা। পাশাপাশি নিজের বাড়িতেও এ ধরনের আম গাছ লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন তারা। আমি এখন দেখি নাই, কোনো শুনছি, কিন্তু এই প্রথম দেখলাম যে এক গাছে ৮ রকমের আম হয়েছে। অভিনব গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে একই গাছে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়, ফলে সারা বছর জুড়ে আমের চাহিদা পূরণেও ভূমিকা রাখবে এ পদ্ধতি। এই আম গাছটা আমাদের মাল্টি গ্রাফটিং করে আমরা তৈরি করেছি। আমাদের এটার মূল লক্ষ্য ছিল একই গাছে যাতে বিভিন্ন স্বাদের বিভিন্ন বর্ণের আম পেতে পারি, সেটা আমরা সংযুক্ত করেছি। গত ১ বছরে আমরা ৫০টির মতো মাল্টি গ্রাফটিং করে চারা কৃষকদের মধ্যে আমরা বিতরণ করেছি। গ্রাফটিং করা বিভিন্ন জাতের আম গাছ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে অল্প জায়গায় মানুষের চাহিদা অনুযায়ী বছর জুড়ে একই গাছ থেকেই একাধিক প্রজাতির ফল খেতে পারবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। এমদাদুল হক পল্লব, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। দর্শক, দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ বাংলাদেশ করতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, তবে আক্রান্ত হলে জবাব দেয়া হবে, জানালেন ওবায়দুল কাদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও বাড়ি ফিরছেন রাজধানীবাসী। সময় যতই গড়াচ্ছে ততই জমে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। গতবারের তুলনায় এবছর দাম কিছুটা বেশি, মত ক্রেতাদের। দুপুরের সংবাদ এখানেই শেষ হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।